এবার যে গর্জনটা উঠতে চলেছে সেই গর্জনটা কিন্তু প্রত্যেকটা বাংলার ছাত্রছাত্রী। আজকের দিনে দাঁড়িয়ে খুব সফট টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস। যারা আমাদের ভারতবর্ষের জন্য ক্ষতিকারক তারাই আজকাল আপনার আমার গায়ে ওই গুন্ডা দমন বিলটাকে এনে তার পরবর্তীতে গুন্ডার তকমা লাগাবে। কেন মোদিবাবু মেলোনিকে গিয়ে মেলোডি খাওয়াচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হয়ে গেল তেলের দাম এত বৃদ্ধি হওয়ার থেকে। মদনদার নামের পাশে গদ্দার কথাটা কিন্তু যুক্ত হয়ে গেছে ওনার চাইতে বা না চাইতে। এটা সমানভাবে কেমন দৃশ্য জানেন তো? ব্রিটিশের কাছে মাথা নত করা, ব্রিটিশের কাছে আমার বঙ্গভূমিটাকে বেচে দেওয়ার মতো। 21শে জুলাই শেষ হয়ে গেল, আর 21শে জুলাইয়ের পরে সামনে তৃণমূলের নেক্সট মেগা ইভেন্ট বলা যায় 28শে আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর মেয়র রোডে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়, তবে এবার কি হবে? আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন উপাসনা চৌধুরী। একদিকে দেখলাম 21-এর মঞ্চ ঘিরে বিতর্ক, কে কোথায় মঞ্চ পাবে, ঋতব্রত শিবির নাকি মমতা ব্যানার্জির তৃণমূল, কে কোথায় মঞ্চ পাবেন এই বিতর্ক। এবার এখনো পর্যন্ত দেখা যাচ্ছে দুটো শিবির থেকে আবেদন করা হয়েছে মেয়র রোড, কেউ কিন্তু মেয়র রোড ছাড়তে চাইছে না। গোটা সামগ্রিক পরিস্থিতি কি? দেখুন, সর্বপ্রথম আলাদা যে শিবিরের কথা আপনি উল্লেখ করলেন সেখানে আমি বারবার স্পষ্ট করে দিতে চাই যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন কোনোদিন হতেই পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাটা আমাদের মুখে আপনারা বরাবরই শুনে থেকেছেন। এবার যে মেয়র রোডকে কেন্দ্র করে 28শে আগস্ট অর্থাৎ এই ছাত্র সমাবেশ, এটা আমাদের সকলের কাছে আবেগ। আমরা যারা ছাত্র রাজনীতি করে উঠে এসেছি আমাদের কাছে দুটো জন্মদিন। আমরা বরাবরই এই কথাটা বলি যে আমাদের নিজস্ব যেদিন আমরা জন্মগ্রহণ করেছি সেই জন্মদিন এবং 28শে আগস্ট আমাদের দ্বিতীয় জন্মদিন। তাই সেই জন্মদিন পালনে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং তার আদর্শে মুখরিত হয়ে তার পরবর্তীতে রাজনীতিটা করছেন, তাদের সকলের কাছে 28শে আগস্ট যেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, এরকম একটা সমান কথা আমি 21শে জুলাইয়ের আগেও আপনাদের সকলের সামনে তুলে ধরেছিলাম এবং সেটা প্রমাণস্বরূপ তো আপনারা দেখতে পারলেন। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে 21শে জুলাই মানেও কিন্তু ঠিক সমান, যেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, দিদিমণি যা বার্তা দেবেন, দিদিমণি যা বক্তব্য রাখবেন, এবং মূলত সেই জায়গাকে কেন্দ্র করেই এত সংখ্যক কর্মীদের সেখানে উপস্থিতি, এবং সেই সমান দৃশ্যটা আমরা দেখতে চলেছি এই 28শে আগস্ট। এবার এইখানে যে রিফ্লেক্টটা হবে সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আমাদের বাংলার হয়ে লড়াইটা করতে চায়, যারা ক্রমাগত ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাচ্ছে যে আমরা বারবার যেই দৃশ্যটা দেখছি, যেখানে আমরা বুঝতে পারছি যে কণ্ঠ ছেড়ে যদি সত্যি কথা আপনি বলতে যান তাহলে হয়তো এই কী সব বিল আনা হয়েছে, সেসব বিল এনে তার পরবর্তীতে সেই বিলের 17 নম্বর পয়েন্ট অনুসারে পুলিশ আপনার থেকেই গ্রেফতার করে নিয়ে যেতে পারে এবং সেখানে আপনাকে গুন্ডা বলে তকমাও দিতে পারে। আমরা যখন এই সব দৃশ্যগুলো দেখছি তখন যেন বারবার মনে পড়ে যাচ্ছে যে সংবিধান আপনাকে আমাকে যেই অধিকারটা দিয়েছে সেই অধিকারটা যেন শাসকে বসে থাকা কোনো একজন ব্যক্তি বা অধিকাংশ সেই জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর বরাবরই এই বাংলার মাটি কিন্তু আন্দোলন করে এসছে, এই বাংলার মাটি কিন্তু গোটা ভারতবর্ষকে পথ দেখিয়ে এসছে যে কিভাবে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয় এবং সেই অধিকার ছিনিয়ে আনতে হয় শাসকের কাছ থেকে। আগেও দেখেছিলাম যে কিভাবে ব্রিটিশের সাথে লড়াই করেছিলেন এই মাটির বীর সন্তানরা। সমানভাবে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি না, মা মাটি মানুষের দল করি। তাই সেখানে বারবার আমি একটা কথা বলে থেকেছি, যখন যখন মায়ের উপর আঘাত পড়বে, যখন যখন মাটির উপর আঘাত পড়বে, তখন কিন্তু এই মানুষেরাই রুখে দাঁড়াবে। এবার যে গর্জনটা উঠতে চলেছে সেই গর্জনটা কিন্তু প্রত্যেকটা বাংলার ছাত্রছাত্রীর। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ছাত্রছাত্রীর গর্জনে আজকে যারা শাসকে বসে আছেন তারাও কিন্তু ভূমিকম্পটা উপভোগ ইতিমধ্যেই করেছেন, এবং সেই ককরোচ জনতা পার্টি এই জিনিসটা অস্বীকার করলে একদমই চলবে না। নিজে যেহেতু সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ, সেখান থেকে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম থেকে তার পরবর্তীতে যেই পার্টির উৎপত্তি বা সেই অভিজিৎ দীপকে বলে ছেলেটা, তার পরবর্তীতে এত সংখ্যক মানুষজন তাকে সমর্থন করা, সেটা কিন্তু বারবার স্পষ্ট করে দেয় যে আমাদের যেই সিস্টেমটা রয়েছে, ভারতবর্ষের যেই সিস্টেমটা রয়েছে সেটার উপর কিন্তু অনেকেই ক্ষুব্ধ, এবং যারা ক্ষুব্ধ তারা কিন্তু কণ্ঠ ছেড়ে প্রতিবাদটা করতে চাইছে, তারা কিন্তু মাঠে ময়দানে নামতে চাইছে
চাইছে, তারা কিন্তু বন্দুকের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে না। তাই জন্য দিল্লিতেও যখন আন্দোলন হলো তখনও আমরা দেখতে পারলাম যে এত সংখ্যক মূলত জেনজি নিউ জেনারেশনের লোকজনরা কিন্তু উঠে আসলো, তারা কিন্তু বুক চিতিয়ে লড়াইটা করলো। এবার এই বাংলার মাটিতে তৃণমূল ছাত্র পরিষদ, যদিও তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী রয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী, উনিও গোটা বিস্তারিত কথা আপনাদেরকে জানাবেন, কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি যে তৃণমূল ছাত্র পরিষদ যেহেতু আমাদের সকলের কাছেই আবেগ, সেখান থেকে দাঁড়িয়ে এই বাংলার মাটি সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু বারবার স্পষ্ট করে দেবে আমরা শাসকের সাথে চোখে চোখ মিলিয়ে লড়াইটা করতে জানি। আর কটা দিনের অপেক্ষা, 28শে আগস্ট, তখন আপনারা বুঝতে পারবেন যে 21শে জুলাইয়ের আগে যেই সমান বক্তব্য আমরা রেখেছিলাম যে মানুষের খুব স্বাভাবিকভাবে সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেজে থাকবে সেই স্টেজটার প্রতিই আসবে, সেই দিনটার প্রতিই আসবে, এবং আমাদের সকলের সেই আবেগটা সেই দিন কিন্তু কোনো ব্যারিকেড বা কোনো বাধা গ্রহণ করবে না, সব বাধা পেরিয়ে তার পরবর্তীতে সেখানে কিন্তু তারা যুক্ত হবে, এবং সমান দৃশ্যটাই 28শে আগস্টও হতে চলেছে। আচ্ছা, একদিকে দেখলাম নেতারা ভাগ হয়ে গেল বিধানসভা নির্বাচনের পর, ঋতব্রতপন্থী হয়ে গেলেন হঠাৎ করে তারা। তো এই জায়গায় দাঁড়িয়ে ছাত্র যুবরা তারাও কি কোথাও ভাগ হয়ে যাচ্ছে? মাঠে ময়দানের কি রিপোর্ট উঠে আসছে? না না, এখানে সবচেয়ে সুন্দর দিকটা কোথায় জানেন তো? ছাত্র যুবরা বরাবরই আবেগ থেকে রাজনীতিটা করে এসছে, তাদের কোনো লোভ বা কোনো টান কেন্দ্রিক তার পরবর্তীতে তারা রাজনীতি করেনি। এবং দিদিমণির বক্তব্যের মারফত আপনারা বরাবরই হয়তো এই লাগেজ এবং ব্যাগেজের কথাটা শুনে থেকেছেন। যারা নেতা নেতৃত্ব তাদের অনেক লাগেজ এবং ব্যাগেজের হয়তো ব্যাপার থেকেছে, তাই জন্য আজকে তাদেরকে পালাতে হচ্ছে, শিবির বদল করতে হচ্ছে, শাসকের কোনো চাপ হয়তো তাদের উপর আছে। কিন্তু আমরা যারা নিউ জেনারেশন, আমরা কেন বুক চিতিয়ে লড়াইটা করতে পারছি, কেন বন্দুকের নোনের সামনে দাঁড়াতে পারছি? এটার মূলত কারণ হচ্ছে এটা আমাদের কোনো লাগেজ এবং ব্যাগেজ নেই। আমরা এই যে গত 15 বছরের যে তৃণমূল কংগ্রেসের শাসককালীন যেই গোটা সময়টা, সেই সময়তে দাঁড়িয়ে এরকম বহু লোকজন আমরা দেখেছি যারা হয়তো নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য তার পরবর্তীতে রাজনৈতিক ময়দানে যুক্ত হয়েছে। কিন্তু কি জানেন তো, আমাদের মতো যারা নিউ জেনারেশন, যারা জেন জি, আমি আবার জেন জির কথাটার উপর এত ফোকাস করার একটা কারণ রয়েছে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে শাসক যখন এই সময় একটা কথা মনে করেছিলেন যে যারা আন্দোলন করছে তাদেরকে আন্দোলন করতে দাও না, তারা এমন কি করে নেবে, এই জিনিসটা যারা মনে করেছিলেন তাদেরকে কিন্তু এই জিনিসটা বোঝাতে আমরা বাধ্য করেছি, জেনজি এই জিনিসটা বোঝাতে বাধ্য করেছে যে জেনজি যদি ঘোরে তাহলে কিন্তু আমরা নিজেদের মতো সরকার গড়তেও পারি, সরকার ভাঙতেও পারি। এবং এই জিনিসটা বোঝা আজকের দিনে যারা শাসকে বসে আছে তাদের জন্য ভীষণ প্রয়োজন। তার পাশাপাশি এই যে নিউ জেনারেশন বা জেনজি, তারা কিন্তু এতদিন ধরে যারা শাসকের আসনে বসেছিল, আমি বারবার একটা কথা বলছি, এতদিন ধরে যারা সেই জায়গাটা উপভোগ করে এসছে তাদের প্রতি বেশ রাগ রেখেছে। এবং এই জিনিসটা বলারও একটা কারণ রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে যারা সেই পদ্মা ব্যবহার করেছে স্বয়ং স্বার্থ সিদ্ধির জন্য, তারা যাই হোক আর তাই হোক, তারা কোনোদিনই রাজনীতিবিদ হতে পারে না। কারণ রাজনীতিবিদ অর্থাৎ আমরা কিন্তু বলি যারা জনগণের সেবাতে নিজেকে মুখরিত করেছে তারা, কিন্তু যারা বরাবরই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিটা করতে চেয়েছে, তারা যতটা রাজনীতি থেকে বিরত থাকবে বা তারা যতটা অন্য কোনো শিবিরে যুক্ত হয়ে তার পরবর্তীতে নিজেদের বেঈমানের চিত্রটা, মির্জাফরের চিত্রটা আমাদের চোখের সামনে তুলে ধরবে, তত কিন্তু আমাদের কাছে এই জিনিসগুলো এদেরকে ক্যাটাগরাইজ করতে অনেকটা সুবিধা হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে নিউ জেনারেশন বা জেনজি সেটা খুব সুন্দরভাবেই ক্যাটাগরাইজ করছে। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা আজকে শাসকে বসে আছে তার পরবর্তীতে আমাদের বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে যেইভাবে একটার পর একটা রেপের মতো ঘটনা ঘটছে, যেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া চ্যানেল, জার্নালিস্ট, অর্থাৎ জার্নালিস্ট বুঝতে তো আমরা সেই 4টে স্তম্ভের একটা স্তম্ভকে বুঝি, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে জার্নালিস্টদের গায়ে ওই গদি মিডিয়ার তকমাটা কিছু জার্নালিস্টদের জন্য তো লাগছে, যারা নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করে দিচ্ছেন। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাধারণ নাগরিক, প্রত্যেকটা জেনজির প্রতিনিধি বারবার যেন একটা কথাই বলছি, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং আমি এখানে যখন আপনার কাছে ইন্টারভিউটা দিচ্ছি, আমি সেখানে স্পষ্ট করে দিতে চাই আমাদের সকলকেই দায়িত্বটা নিতে হবে। মূলত আপনারা যারা জার্নালিস্ট, আপনাদেরকে বুঝতে হবে যেই বিষয়ে আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, অর্থাৎ সত্যি কথা তুলে ধরা, এবং সেইখানে শাসককে পায়ে তেল মাখিয়ে তার পরবর্তীতে কোনো তথ্য তুলে ধরা হবে না। বাস্তব কথা যতটাই করা হোক না কেন সেই জিনিসটাই আপনারা তুলে ধরবেন। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও সেটা সাক্ষী হয়েছেন, যে কিভাবে কিছু মিডিয়া চ্যানেল, আমি বারবার একটা কথা বলছি, কিছু মিডিয়া চ্যানেল নিজেদের শিরদাঁড়া শাসকের কাছে বিক্রি করে দেওয়ার পরবর্তীতে আপনাদের মতো যে জার্নালিস্টরা রয়েছে, যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, যারা সত্যি কথা তুলে ধরছে,
তাদের উপরও কিন্তু কোনো ক্ষেত্রে আক্রমণ পড়ছে। সেটাকে তীব্র কণ্ঠে ধিক্কার জানিয়ে বলবো, আপনাদের সকলকে করজোরে আবেদন করব যে এই দায়িত্বটা আপনাদের সকলকে নিতে হবে, যে আপনারা যে ফ্রেটার্নিটিতে বিলং করেন সেই ফ্রেটার্নিটির মাঝখানে যারা এই জার্নালিস্ট কথাটাকে এতটা তুলোধনা করছে বা এতটা নিচু পর্যায়ে নিয়ে যাচ্ছে, এতটা বিলো দ্য বেল্ট নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে আপনাদের স্বয়ং, এবং সেই চিহ্নিতটা করে তার পরবর্তীতে আপনাদেরকে বের করতে হবে। একটা ভিন্ন কথার মাঝখানে এই কথাটা বলতে আমি এই জন্যই বাধ্য হচ্ছি, কারণ যখন আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করছি, আমি জানি সেটা জার্নালিস্ট হোক বা কোনো সাধারণ স্টুডেন্ট, প্রত্যেককে কেন্দ্র করেই কিন্তু শাসকের একটা রাগ ছলকে পড়ছে। প্রত্যেককে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তাদের কণ্ঠস্বর দাবানোর একটা ক্রমাগত চেষ্টা চলছে। আমাদের লড়াইটা সেই শাসকের এই যে চোখ দেখানি বা এই যে চোখ রাঙানির বিরুদ্ধ কণ্ঠস্বর হিসাবে সত্যি কথা তুলে ধরার। আমি সেখান থেকে আপনাদের সকলকে বারবার একটা জিনিস বলতে চাই, যে আমাদের সকলকে এবার বুঝতে হবে যে সেটা 28শে আগস্ট, অর্থাৎ এই ছাত্র দিবস যেটা তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন, সেই জন্মদিনটাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আহ্বান কেন জানাচ্ছি, কারণ এই যে লড়াইটা আমরা করছি, এই লড়াইতে আমরা সকলে সম্মিলিত, এবং এই সম্মিলিত লড়াইটা আমরা কিন্তু লড়ছি কোনো দলভিত্তিক প্রচারের জন্য নয়। এই লড়াইটা আমরা লড়ছি আমাদের ভারতবর্ষের জন্য, এই লড়াইটা আমরা লড়ছি আমাদের বাংলার জন্য। এই দৃশ্য আমরা দেখেছি বাংলাতে, যখন একটার পর একটা রেপ হচ্ছে, সেই রেপের বিরোধিতা করে যখন আমরা মাঠে নেমেছি, তখন আমাদের উপর যেইভাবে আক্রমণ করা হয়েছে সেটা কোনো ক্ষেত্রে সমর্থনযোগ্য হতে পারে না, সেটা কোনো ক্ষেত্রে আমার বাংলার রাজ্য রাজনীতির একটা পরিচিতি হতে পারে না। কিন্তু সেইটাকেই যেন রাজ্য রাজনীতির পরিচিতি হিসাবে পেশ করা হচ্ছে। বাংলাতে আমরা দেখতে পাচ্ছি যে মিড ডে মিলের থালা থেকে ডিম সরিয়ে নেওয়া হলো, তার পরবর্তীতে সেই ডিম ছুঁড়ে মারা হচ্ছে বিভিন্ন নেতাদেরকে কেন্দ্র করে। অবশেষে তৃণমূল কংগ্রেসের একটার পর একটা এই বিষয়ে কণ্ঠ তোলার পরবর্তীতে শাসক এবার বাধ্য হয়েছে আবারও মিড ডে মিলের থালায় ডিমটা নিয়ে যেতে। আমরা বারবার একটা কথা বলছি, এই যেই কণ্ঠটা, এই কণ্ঠটা তোলা ভীষণভাবে জরুরি, কারণ এই কণ্ঠটা যদি আমরা একবার বন্ধ করে দিই, তাহলে শাসক যেইভাবে চালানোর চেষ্টা করবে, অর্থাৎ রাজা যেইভাবে চালানোর চেষ্টা করবে, আমাদেরকে সেইভাবেই চলতে হবে। তাহলে ডেমোক্রেসি বলে কিছু থাকবে না, তখন আমাদের যে স্বাধীন চেতা ভাব, সেই ভাবটাই কিন্তু কোনো একটা জায়গায় পদদলিত হয়ে যাবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ধর্মতলায় সিপিএমের ডাকা 8খানা ছাত্র সংগঠন, তাদের মিছিল, ককরোচ জনতা পার্টিকে সামনে রেখে প্রচুর ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে, তুমিও জেনজি আমিও জেনজি। সেখানে দেখলাম দুষ্কৃতি তাণ্ডব চলল সাংবাদিকদের ওপর। বিজেপির তীর তৃণমূলের দিকে, সিপিএমের তীরও তৃণমূলের দিকে। তোমাদের ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা একটাই, যে যাহাই রাম তাহাই বাম। এবং এই কথাটা আমি এই জন্যই বলতে বাধ্য হচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে খুব সফট টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস। সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি হয়ে একটু স্পষ্টভাবেই বলতে চাই যে যেই ঘটনাটাই ঘটেছে সেটা তীব্র কণ্ঠে নিন্দা করি। এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন সাংবাদিক বলতে আমরা যে জিনিসটা বুঝি, তোমরা সত্যি কথাটাকে তুলে ধরার জন্য লড়াইটা করছো, যারা সত্যি কথা তুলে ধরার জন্য লড়াইটা করছে, সেরকম কোনো একটা সাংবাদিকের উপর যখন আক্রমণ হচ্ছে, তখন বুঝতে হবে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের সেই 4টে স্তম্ভ যেটা আমরা বলি, সেই 4টে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভের উপর আক্রমণ হওয়া। কিন্তু যখন এই কথাটা বলছি, তার মধ্যে একটা সত্যি কথাও আপনাদের সকলের সামনে তুলে ধরতে হবে। এই জিনিসটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না, যে কিভাবে একটা বড় সংখ্যক লোকজন যারা নিজেদেরকে সাংবাদিক বলে দাবি করেন, এবং এই কথাটা আমি এই জন্যই বলছি কারণ তারা কোনোদিন সাংবাদিক হতে পারেন না, যারা শাসকের কাছে নিজেদের শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন, যারা সত্যি কথাটাকে ম্যানিপুলেট করে তার পরবর্তীতে একটা ন্যারেটিভ অনুসারে চালনা করেন, তারা কোনোদিন যাই হোক আর তাই হোক এই বাস্তব তথ্য তুলে ধরা এবং সত্যির জন্য যারা লড়াই করে সেই সকল সাংবাদিকদের সাথে তাদের তুলনা করে আমি বাস্তব সাংবাদিকদেরকে ছোট করতে চাই না। আমি দেখছিলাম যে কিভাবে গদি মিডিয়ার তকমাটা যেন বারবার উঠে আসছিল সেই ভিড়টা থেকে, এবং সেখান থেকে আমার প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে এসছে, সেটা হচ্ছে এইটা, যে কেন সেই সকল সাংবাদিক যারা সত্যি কথা তুলে ধরছে তাদের গায়ে গদি মিডিয়ার তকমাটা লাগবে? এই জিনিসটা লাগছে ঠিক কোন সাংবাদিকদের জন্য?
ক্ষমা করবেন, সো কল সাংবাদিকদের জন্য। কারণ আমাদের সকলকে এবার বুঝতে হবে, আপনাদের সকলকে জিনিসটা বুঝতে হবে যে আপনাদের ফ্রেটার্নিটি, সেই সাংবাদিক যারা রয়েছে, সেই সাংবাদিকদেরকে এবার ঠিক করতে হবে, যারা নিজেদের শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন সেই সকল দালালদেরকে চিহ্নিত করে আপনাদের ফ্রেটার্নিটি থেকে যতক্ষণ আপনারা না বার করবেন, ততদিন কিন্তু সাধারণ মানুষের কণ্ঠস্বরে এই গদি মিডিয়ার জিনিসটা কিন্তু উঠে আসবে। আমরা বারবার এই দৃশ্য দেখে এসেছি যে কিভাবে একটা বড় গ্রুপের মধ্যে কিছু এরকম পচা আলুদের জন্য গোটা জায়গাটা কিন্তু নষ্ট হয়। সমানভাবে আমরা সাংবাদিকতা বলতে সেই সকল সাংবাদিকদেরকে চিনি এবং বুঝি যারা ডাবল ইঞ্জিন সরকার যেই সকল জায়গায় রয়েছে সেই সকল জায়গাতেও বুক চিতিয়ে সত্যি কথা তুলে ধরেছে। আপনারা সেই দৃশ্য জানেন যে কোনো একজন সাংবাদিকের মৃতদেহ সিমেন্টে আটকে পাওয়া গেছিল কোনো একদিন। আবার কিছু সাংবাদিকদেরকে তো আমরা খুঁজেই পাইনি, তারা নাকি নিরুদ্দেশ হয়ে গেছে। এই সকল ঘটনা কোন কোন জায়গায় ঘটেছে? যেই সকল জায়গায় ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সকল জায়গায় যখন সরকারের কোনো ভুল ত্রুটি সেই সকল সাংবাদিক তুলে ধরার চেষ্টা করেছে, তখন তাদের কণ্ঠটা রোধ করে দেওয়ার চেষ্টা করেছে বা রোধ করে দেওয়া হয়েছে, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা বারবার একটা কথা বলবো, সাংবাদিকতা মানে কিন্তু সত্যটা লড়াই করে তার পরবর্তীতে প্রত্যেকটা জনগণের সামনে পর্যন্ত তুলে ধরা। সেখান থেকে দাঁড়িয়ে যখন তারা সেই কাজটা করতে চাইছে, তখন শাসকে বসা কোনো একজন শক্তি তাদের মাথার ব্যক্তিটাকে কিনে নিয়ে তাদেরকে নিজেদের অনুসারে যারা চালনা করতে চাইছে, তারা যাই হোক আর তাই হোক আমার ভারতবর্ষের জন্য অত্যাধিক ক্ষতিকারক। এবং যারা আমাদের ভারতবর্ষের জন্য ক্ষতিকারক, তারাই আজকাল আপনার আমার গায়ে ওই গুন্ডা দমন বিলটাকে এনে তার পরবর্তীতে গুন্ডার তকমা লাগাবে। তারাই আজকাল শাসকে বসে থেকে তার পরবর্তীতে শাসকের প্রত্যেকটা প্রাপ্তি অনুভব করে আমরা যারা মাঠে ময়দানে নেমে সত্যি কথা তুলে ধরার চেষ্টা করছি, তাদেরকে ক্রমাগত হেনস্থা করার চেষ্টা করবে। বা এই যেই ভিড়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভিড়ের মধ্যে তারাই হয়তো কোনো একজন ব্যক্তিকে ঢুকিয়ে দিয়ে আপনাদের মতো সাংবাদিক যারা সত্যি কথা তুলে ধরে তাদের গায়েতেও আক্রমণ করে এমনভাবে পেশ করার চেষ্টা করবে যে গোটা বিষয়টাই যেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তাদের বিরোধী কেউ করছে এবং মূলত তারা বাঁচানোর চেষ্টা করবে সেই সকল পেটুয়াদেরকে যারা মূলত তাদের কাছে বিক্রি হয়ে তাদের ন্যারেটিভ চালানোর চেষ্টা করে। আমি বারবার একটা কথা বলবো যে এই ঘটনাটা আপনাদের উপর হয়েছে, সেই জিনিসটাকে জোর কণ্ঠে নিন্দা জানাই, ধিক্কার জানাই, কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে সামনের মুখোশ করে শিল্ড বানিয়ে যারা সেই সব শিরদাঁড়া বিক্রি হওয়া সাংবাদিকদেরকে বাঁচানোর চেষ্টা করছে, যারা এই দৃশ্য আমরা দেখেছি যে বাংলার বুকে যখন ওই বিলো দ্য বেল্ট রাজনীতি করার ক্রমাগত চেষ্টা করে গেছে বিজেপি, যখন এই দৃশ্য দেখতে পারলাম যে বিভিন্ন নেতাদের গায়ে ডিম ছোড়া হচ্ছিল, কোনো একজন ব্যক্তি, এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনাদের সকলের মনে আছে যে দিদির বাড়ি থেকে কুণাল ঘোষ যখন বেরাচ্ছিলেন, একজন ব্যক্তি, একটা ছেলে সেখানে দুটো হাতে ডিম নিয়ে তার পরবর্তীতে কুণাল ঘোষকে টার্গেট করে মেরেছিলেন এবং সেটা বিভিন্ন মিডিয়া চ্যানেল মেন ন্যারেটিভ যেইভাবে নামানো হয়েছিল সেটা হচ্ছে জনরোষ। ওখানে জনগণ কোথায় ছিল আমাদের জানা নেই। সেই ব্যক্তিটা যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সিএমের অত্যন্ত ঘনিষ্ঠ, অর্থাৎ শুভেন্দুবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ, সেটা তথ্য সমেত আমরা তুলে ধরেছিলাম। কেন সেই জিনিসগুলো মেন স্ট্রিম মিডিয়া চ্যানেল দেখায়নি? কেন একটার পর একটা যখন বাংলার বুকে রেপের মতো ঘটনা ঘটছে, কেন সেই জিনিসগুলো দেখানো হলো না? কেন মোদিবাবু মেলোনিকে গিয়ে মেলোডি খাওয়াচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হয়ে গেল তেলের দাম এত বৃদ্ধি হওয়ার থেকে? কেন যখন আমরা দেখতে পাচ্ছি E20 পেট্রোলের জন্য তোমার আমার গাড়িটা আর ব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে না, মূলত তারা নিজেদের এক্সপায়ারি ডেটটা আরেকটু ক্লোজ নিয়ে আসছে, সেখানে কেন E20 নিয়ে কথা হবে না? কেন যেই প্রত্যেকটা বিষয় আমরা কণ্ঠ ছেড়ে কথা বলার চেষ্টা করছি, সেই প্রত্যেকটা বিষয় যারা শাসকে বসে আছে তারা আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং কিছু মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেল খুব সুন্দরভাবে সেই ন্যারেটিভটাই, যেই জিনিসটা শাসক চাইছে সেইভাবেই দেখানোর চেষ্টা করবে। অনেক কথা রয়েছে জানো তো, কিন্তু তার মধ্যেও আমি বারবার বলবো যে
আমরা যারা তোমাদের মতো সাংবাদিকরা রয়েছে যারা সত্যি কথাটা তুলে ধরে তাদের সকলকে স্যালিউট জানাই, কুর্নিশ জানাই। শুধুমাত্র তোমরা কেন, একটা বড় সংখ্যক ডিজিটাল মিডিয়া পোর্টালসরা রয়েছে যারা কিন্তু লড়াই করে সত্যি কথাটা তুলে ধরছে, যারা নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করেনি, যারা ওই সাংবাদিক কথা বলতে আমরা যে জিনিসটা বুঝি তারা কিন্তু সেই জিনিসটাকেই হৃদয়ে আগলে তার পরবর্তীতে নিজেদের আগামীর পথটা চলছে। কিন্তু বারবার আমি তোমাদেরকে বলবো যে তোমাদের ফেটার্নিটি থেকে, তোমাদের এই যেই গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে থেকে যেই সব ভেজাল রয়েছে, যেই সব নিজেদের শিরদাঁড়া বিক্রি করা দালাল রয়েছে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে বের করতে হবে। আর বারবার একটা কথা বলছি, যারা সত্যি কথা তুলে ধরে তাদের পাশে বাংলার প্রত্যেকটা জনগণ, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী আছে। আর যেইভাবে শাসক তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে তার পরবর্তীতে বলার চেষ্টা করছে, এই জিনিসটা যারা শাসকে বসে আছে তাদের অভ্যাস হলেও তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো এক জার্নালিস্টের গায়ে হাত তোলাকে সমর্থন করেনি, আগামী দিনেও করবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমার শেষ প্রশ্ন থাকবে, সামনে 28-এর কর্মসূচি, 21 পেরোলো, এখন তৃণমূলের কাছে সব থেকে বড় গদ্দার কে? ঋতব্রত নাকি মদন মিত্র? দেখুন, ব্যাপারটা যেটা হচ্ছে, মদন মিত্রের কাছ থেকে যে এই দৃশ্য আমরা সকলে দেখতে পারবো সেই জিনিসটা কোনোদিনই আমরা এক্সপেক্ট করিনি। যে এই মদন মিত্র বরাবরই এই কথা বলে এসেছিলেন যে ওনার মৃত্যুর দিন ওনার বুকের উপর তৃণমূল কংগ্রেসের পতাকাটা যাতে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছায়াসঙ্গী হিসাবেই উনি আমৃত্যু থাকবেন। তার পরবর্তীতে যে দৃশ্য আমরা দেখতে পারলাম সেটাতে একটা জিনিস বলতে পারি, এটা প্রথম দিন থেকেই বলেছি যে মদনদার নামের পাশে গদ্দার কথাটা কিন্তু যুক্ত হয়ে গেছে ওনার চাইতে বা না চাইতে। কিন্তু সেখান থেকে যেই মদন মিত্র বরাবরই একসময় এই লড়াইটা করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়ে, হঠাৎ করেই শাসকের কোন চাপে তাকে নিজের শিরদাঁড়াটা বিক্রি করতে হলো, সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। আমি বারবার একটা কথা বলবো যে শুভেন্দু অধিকারী হোক, ঋতব্রত হোক বা আজকের দিনে দাঁড়িয়ে মদন মিত্র, এনাদের প্রত্যেকটা নামের পাশেই কিন্তু গদ্দার নামক এই শব্দটা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেল। এবং কি জানো তো, এতদিনের যারা রাজনীতিবিদ, মূলত মদন মিত্রকে কেন্দ্র করে এই কথাটা বলছি, তারা এই রাজনৈতিক লেগেসিটাকে এরকমভাবে ধূলিসাৎ করে দেবে এবং স্বইচ্ছায় করে দেবে, সেই জিনিসটা কিন্তু আমরা কেউ যারা রাজনীতিটা করছি বা আগামী দিনেও করব, তারা কোনোদিন ভেবে উঠতে পারেনি। এবং সেখান থেকে দাঁড়িয়ে যারা শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন, যারা শাসকের কাছে মাথা নত করেছেন, এটা সমানভাবে কেমন দৃশ্য জানেন তো? ব্রিটিশের কাছে মাথা নত করা, ব্রিটিশের কাছে আমার বঙ্গভূমিটাকে বেচে দেওয়ার মতো। তাই যারা ব্রিটিশের কাছে বঙ্গভূমি বেচে দিয়েছে তাদের নাম কিন্তু যাই হোক আর তাই হোক গদ্দার হিসাবেই পরিচিত হবে। এবং ইতিহাসের পাতায় যারা আজকের দিনে বুক ঠুকে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াইটা করে যাচ্ছে সেই প্রত্যেকটা কর্মী, তাদের নামগুলো কিন্তু স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে। আর যারা শুধুমাত্র বক্তব্য রেখেছিলেন, এই আজকের দিনে দাঁড়িয়ে যিনি সিএম অর্থাৎ শুভেন্দু অধিকারীর মুখ থেকেও বহুবার এই কথা শুনেছিলাম যে উনি আমৃত্যু তৃণমূল কংগ্রেস করবেন, ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারীর পরিচিতিটাও কিন্তু সেই ক্ষেত্রেই রয়ে গেছে প্রাক্তন তৃণমূলী। এবং সেই প্রাক্তন তৃণমূলী যিনি টালির চালা, কালীঘাটের টালির চালা থেকে রাজনীতিটা শিখে গেছিলেন। তাই যারা কালীঘাটের টালির চালা থেকে রাজনীতিটা শেখে তারা রাজনৈতিক ক্ষেত্রে পারদর্শী হয়, এইটুকুনি স্পষ্ট, কিন্তু টালির চালা কোনোদিনে বেইমানি শেখায় না। তাই যারা ওই গদ্দার, যারা বেইমান হিসাবে প্রকাশিত হলো, সেই জিনিসটার ব্যাপারে কিন্তু বাংলার আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা নাগরিক কণ্ঠ ছেড়ে বলবে যে যাই করি আর তাই করি, বেইমানদের পাশে নেই। তাই আমরা দেখেছি যে এবারও 41% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। আর হ্যাঁ, একটা বড় সংখ্যক ভোটারদেরকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখতে হয়েছে তার পরবর্তীতে আজকের যিনি শাসকে বসে আছেন বা আজকে যাদের সরকার রয়েছে তারা সরকারটা গড়তে পেরেছে। তাই দিন শেষে জানেন তো, 21শে জুলাইতে যেই দৃশ্য আপনারা দেখেছেন, সকল কর্মী সেখানে ভিড় হয়েছে। বারবার একটা কথা বলেছিলাম, আবেগকে কোনোদিনই ব্যারিকেড দিয়ে আটকানো সম্ভব নয়। সেই ব্যারিকেড ভেঙে যখন আবেগটা এরকমভাবে প্রকাশিত হয়েছে, সমান আবেগ আপনারা দেখতে পারবেন আমাদের 28শে আগস্ট, অত্যন্ত আবেগপ্রবণ একটা দিন, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনের দিন। এবং সেই দৃশ্যটা যেন বারবার স্পষ্ট করবে যে আমাদের বাংলার বুকে, বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রীর কণ্ঠস্বরে আমার বাংলার জয় জয়কার থাকবে। আর তাদের কণ্ঠে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের সেই গানটাও কিন্তু উপস্থিত থাকবে। এবং সেই গানটা গাওয়ার পরবর্তীতে কেউ দেশদ্রোহী হয়ে যাবে না, কেউ অ্যান্টি ন্যাশনালিস্ট হয়ে যাবে না। এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্ট হবে। তার পাশাপাশি এই মাঝখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সজলবাবু সিজেপির এই গোটা আন্দোলনটাকে এইভাবে ব্যাখ্যা দিয়েছিলেন যে কত মানুষই তো মারা যায় মাধ্যমিকের পরবর্তীতেই। এই কথাটা আপনারা সকলেই শুনেছেন।
আসলে কি জানেন তো, বিজেপির ভিন্ন নেতারা যারা নারী সম্মান নারী সুরক্ষারও কথা বলে, তারাও আপনারা দেখেছেন যে সোফিয়া কুরেশিকে কেন্দ্র করে সেই সিন্দুরের সোফিয়া কুরেশিকে কেন্দ্র করে তার পরবর্তীতে এই বক্তব্যও রেখেছিল যে উন লোগো কি বহন কো ভেজ দিয়া উন লোগো কো মারনে কে লিয়ে। এরা না ছাত্রদের সম্মান করে, এরা না মহিলাদের সম্মান করে, এরা না জার্নালিস্টদের সম্মান করে, এরা কাউকে সম্মান করে না। এরা মূলত স্বয়ং স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিটা করছে। আর যারা স্বয়ং স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি করছে তাদেরকে কেউ মানুক আর না মানুক, আমাদের এই বাংলার মাটির জেনজি যারা রয়েছে, আগামী প্রজন্ম যারা রয়েছে, তারা কিন্তু বেশ সুন্দরভাবেই গদ্দার হিসাবে চিহ্নিত করে নিয়েছে। এবং এই প্রত্যেকটা গদ্দারকে আমরা চিহ্নিত করে করে এই মাটি থেকে উৎখাত করব, এইটুকুনি শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই 28শে আগস্ট সেই ছাত্র যুবর কণ্ঠস্বরে উঠে আসবে ঠিক সেই বার্তাটাই। এখন নজর 28-এর দিকে, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই 28-এর মঞ্চ কোথায় হবে, কি মঞ্চ ভাবনা, কি পরিকল্পনা, এবং সব থেকে বড় কথা ছাত্র যুবর সমর্থন কোন দিকে থাকে সেটাও তুলে ধরবো। আজকের মতো বিদায় নিলাম। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।